Assalamualaikum. Bisa Assalamualaikum. Assalamualaikum, ma'am. Assalamualaikum. Assalamualaikum, ma'am.
আমার পার্টিসিপেন্টস হচ্ছে 10 জন, আমি সহ মানে 9 জন তোমরা হয়েছো। তো আমি এখন ক্লাসটা শুরু করছি, কেমন? মেয়েরা সবাই ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি খুব আশাবাদী যে 13 তারিখে স্কুল খুলবে। তোমরা কি আশাবাদী? জি ম্যাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি তাহলে ক্লাসে চলে যাই। আসসালামু আলাইকুম। সামনে সবাই বইটা নিয়ে বসেছো? জি মিস। আচ্ছা, অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি স্বাগতম। গত ক্লাসে আমরা পড়েছিলাম 55 থেকে 57 পৃষ্ঠা, মনে আছে তোমাদের? আজকে দেখো চতুর্থ অধ্যায়তেই আছি, আমার লেখালেখি ও হিসাব। আজকে আমরা পড়বো পৃষ্ঠা নাম্বার 58 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত। বইয়ের পৃষ্ঠা নাম্বার 58 তে চলে আসো। শিখন ফল, এই পাঠটা পড়া শেষ হলে আমরা যেসব বিষয়ে জানতে পারবো সেটা হচ্ছে মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা এবং পৃষ্ঠা নম্বর দেওয়া সম্পর্কে জানতে পারবে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আরো জানতে পারবে ওয়ার্ড প্রসেসরে বানান পরীক্ষণ এবং সংশোধন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আর একটু শুরু করব, সেটা হচ্ছে স্প্রেডশিটের বৈশিষ্ট্যসমূহ এবং স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে? বইয়ে চলে আসি। আজকে আমরা পড়ছি 58 পৃষ্ঠায়। তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? তোমরা কি পৃষ্ঠাটা দেখতে পাচ্ছ মেয়েরা? জি মিস। তাহলে এখন আমরা দেখি মার্জিন ঠিক করা। যে কোনো জিনিসের লেখার ক্ষেত্রে দেখবা, যে কোনো মানে বই যখন আমরা পড়ি, গল্পের বই বলো আর আমাদের ক্লাসের বইগুলো যখন পড়ি, তখন দেখবা নির্দিষ্ট একটা মাপ থাকে। দেখো তোমাদের এই বইটাতেও দেখো একটা বামে একটা নির্দিষ্ট মাপের মার্জিন দেওয়া আছে, ডান পাশেও মার্জিন দেওয়া আছে, উপরে মার্জিন এবং নিচে একটা মার্জিন দেওয়া আছে। এটা কিভাবে করা হয়? এবং আমরা যখন খাতায় লিখি তখন কিন্তু আমরা বলি যে একদম খাতার উপর থেকে আমরা লিখবো না, একদম বাম থেকে লিখবো না। এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা মেনটেন করি। দেখো মার্জিন ঠিক করা, মার্জিনটা কিভাবে ঠিক করা হয়? ডকুমেন্ট মানে লেখার আর কি, যে কোনো একটা পৃষ্ঠা লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের এই যে এই জায়গাটাকে বলা হয় রিবন। এই যে ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, এগুলোকে বলা হচ্ছে রিবন। এই ট্যাবটাকে বলা হচ্ছে রিবন ট্যাব। বলা হচ্ছে রিবনের পেজ লেআউট ট্যাব। দেখো এই জায়গাটা সাদা করা আছে, পেজ লেআউট দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। তাহলে এটাকে বলা হচ্ছে একটা ট্যাব। এই ট্যাবটার নাম হচ্ছে পেজ লেআউট। তারপর মার্জিন আইকনে ক্লিক করতে হবে। দেখো মার্জিন আইকনে আমাদের ক্লিক করতে হবে। মার্জিন আইকনে ক্লিক করলে মার্জিন নির্ধারণের বিভিন্ন অপশন দেখাবে। সেখান থেকে তোমাদের পছন্দ মতো মার্জিন নির্ধারণ করে দিতে পারো, অথবা কাস্টম মার্জিনে ক্লিক করে
তোমার নিজস্ব মার্জিন ব্যবহার করতে পারো। কাস্টম মানে হচ্ছে কাস্টমার, যে আমরা আমাদের যে চাহিদা অনুযায়ী, হয়তো ওইখানে বিভিন্ন দেওয়া আছে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে, কিন্তু আমাদের একটু 1.2 ইঞ্চি লাগবে, ওইটা আমাদেরকে নির্ধারণ করে দিতে হবে। এটাকে বলা হচ্ছে কাস্টম মার্জিন। আমার কথা বুঝতে পেরেছো? জি মিস। কাস্টম মার্জিনে গিয়ে ঠিক করে দিতে হবে। এবং দেখো এখানে শুধু পেজ লেআউটে শুধুমাত্র মার্জিন না, অনেকগুলো কাজ আছে। সাইজ, পেপারের সাইজটা কি হবে, কলাম কয়টা হবে, এরকম অনেক কিছু করে দেয়া যায়। ঠিক আছে, তোমাদের বইয়ের জন্য দেওয়া আছে খালি মার্জিন ঠিক করা। এরপরে দেখো প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা। লেখার সময় আমরা একটা দেখো নির্দিষ্ট লেখার মাঝখানে একটু ব্যবধানটা দিয়ে রাখি, কারণ গায়ে গায়ে লেখা হলে অনেক সময় দেখা যায় না, বুঝতে অসুবিধা হয়। লেখার স্টাইল দেখবে এক একজনের এক এক রকম, কেউ একটু ফাঁকা করে লেখে, কেউ একটু বেশি ফাঁকা দেয়, কেউ একটু কম ফাঁকা দেয়, কেউ একেবারেই ফাঁকা দিতে চায় না, এরকম। সেক্ষেত্রে বলা হচ্ছে ডকুমেন্টের প্রত্যেকটি লাইনের মধ্যে কি পরিমাণ ব্যবধান হবে তা নির্ধারণ করতে হলে রিবনের পেজ লেআউট, এই যে রিবনের পেজ লেআউট যেখানে ছিলাম আমরা, সেখানে পেজ লেআউটে দেখো এপাশে একটা আছে প্যারাগ্রাফ, এই বাটনে যেতে হয়। রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। এখানে প্যারাগ্রাফ গ্রুপে স্পেলিং এর লাইনে স্পেসিং একটা আছে, স্পেসিং একটা লাইন আছে, স্পেসিং লাইনের আগে এবং পরে কত পয়েন্ট জায়গা থাকবে তা নির্ধারণ করে দিতে হবে। দেখো লেফট মানে ডানে কতটুকু, বামে কতটুকু, বিফোর মানে উপরে কতটুকু, আফটার মানে নিচে কতটুকু, মানে লেখার উপরে কতটুকু, লেখার নিচে কতটুকু, এটা নির্ধারণ করে দিতে হয়। এটাকে বাড়ানো কমানো যায়, এই যে অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে, অ্যারো দিয়ে বাড়ানো বা কমানো যায়। এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপের স্পেসিং, লাইনের স্পেসিং নির্ধারণ করা যায়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে লাইনের স্পেসিং এর জন্য কোথায় যেতে হবে। ডকুমেন্টে টাইপ করার পরেও এই কাজটি করা যায়। অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করে কাজটা করা হচ্ছে, পরে ঠিকঠাক করে নেওয়া যাবে। এই কাজটাও পরেও করা যায়, আবার একদম প্রথমে শুরুতেও করে নিয়ে কাজটা, মানে এগুলো কাজ শুরু করে নিয়ে তারপর লেখার কাজটা শুরু করা যেতে পারে। সেক্ষেত্রে প্রথমে ডকুমেন্টের যে অংশের লাইন ব্যবধান ঠিক করতে হবে তা নির্ধারণ করতে হবে, তারপর উপরের বর্ণনা অনুযায়ী লাইন ব্যবধান ঠিক করতে হবে। তোমাদের বাসায় যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা এগুলো একটু খেয়াল করেছো বা করেছো, কখনো অভিজ্ঞতা আছে? জি মিস। যেমন তোমাদের একটা কাজ দিয়েছে যে তোমার বাংলা অথবা ইংরেজি পাঠ্যপুস্তক থেকে একটি অংশ টাইপ করে তার লাইন ব্যবধান নির্ধারণ করো। এটা যে কোনো বাসায় বসে নিজেরাই করা যায়। এরপরে আসো দেখো পৃষ্ঠার নম্বর দেওয়া। ডকুমেন্ট প্রস্তুত করার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এর প্রতিটি পৃষ্ঠায় নম্বর দেওয়া। দেখো আমাদের প্রত্যেকটা বইয়ের কিন্তু পৃষ্ঠার নম্বর দেওয়া আছে, তাই না? এই যে আমি যে বলছি 58 পৃষ্ঠা, যে পৃষ্ঠার একটা বামের হবে, মানে যেটা হচ্ছে এদিকের অড পেজে হবে 58, ইভেন্ট পেজে হবে 59 এবং বামে হবে ডানে হবে, এগুলো কিন্তু সবকিছু নির্ধারণ করে দেওয়া যায়। তোমাদের বইটা যদি খেয়াল করো দেখবা বামের পেজটাতে আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর ডানের পেজটাতে লেখা আছে তোমাদের অধ্যায়টার নাম। দেখেছো তোমরা? জি মিস। আচ্ছা, এখানে কিন্তু পৃষ্ঠার নম্বরের কথা বলা হয়েছে, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কাজ সবগুলোই করে দেওয়া হয়। দেখো পৃষ্ঠার নম্বর দেওয়া, ডকুমেন্ট প্রস্তুত করা একটা গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিটি পৃষ্ঠার নম্বর দেওয়া। এই কাজটি করার জন্য রিবনের ইনসার্ট ট্যাবে হেডার এন্ড ফুটার, দেখো হেডার এন্ড ফুটার নামে একটা ইয়ে আছে, হেডার ফুটার দেখতে পাচ্ছ? হেডার এবং ফুটারের গ্রুপে পেজ নাম্বার ক্লিক করে নির্দিষ্ট অপশন বেছে নিতে হবে। পেজ নাম্বারে কোন পেজ দিবা, টপ পেজ থেকে শুরু করবা, বটম পেজ, নাকি পেজ মেইলিং এ যাবা, নাকি কোথায় কোথায় দিবা, সেটা তোমাকে সবকিছু মানে কোথায় দিবা, মাঝখানে দিবা নাকি বামে দিবা ডানে দিবা, সবকিছু নির্ধারণ করে দেওয়া যায়। তাহলে বলা হচ্ছে এই কাজটি করার জন্য রিবনের ইনসার্ট ট্যাবে হেডার ও ফুটার গ্রুপে পেজ নাম্বার ক্লিক করে নির্দিষ্ট অপশন বেছে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো পৃষ্ঠার উপরে বা নিচে পৃষ্ঠার নম্বর যোগ করতে পারো। কাজ দেখো তোমার তৈরিকৃত একটু ডকুমেন্টে পৃষ্ঠা নম্বর দিয়ে সংরক্ষণ
করো। দেখো আমাদের এই বইয়ে দেখো আছে ডান পাশে আবার 2021 লেখা, তার মানে এটা কোথায় লিখেছে, হিডারে নাকি ফুটারে বলো তো? তোমরা যদি বইটা আমার এটা স্ক্রিনটা খেয়াল করো, দেখো ডান পাশে লেখা আছে 2021, এটা কি হিডারে লিখেছে না ফুটারে লিখেছে? ফুটারে। হ্যাঁ, একটু জোরে বলো, আমি শুনতে পাইনি। ফুটারে মিস। এটা ডানটা লিখেছে ফুটারে, দেখো ডান পাশে লিখেছে নিচের দিকে, এবং এটাকে ডিরেকশন করে দিয়েছে এইভাবে উঠবে, সোজাসুজি না। ঠিক আছে, এটা কিন্তু টেক্সট ডিরেকশনে যে করে দেওয়া যায়, টেক্সট ডিরেকশনে যে করে দেওয়া যায় যে কিভাবে লেখাটা হবে। হিডার মানে মাথার দিকটা, আর ফুটার মানে পায়ের নিচে, মানে নিচের দিকটা, বইয়ের নিচের দিক থেকে বলা হচ্ছে ফুটার। বুঝতে অসুবিধা আছে একটুকুতে? নো মিস। এগুলো কিন্তু আমরা বাসায় নিজেরা বসে বসেই কিন্তু আমরা এগুলো পরীক্ষামূলক করবো। বাসায় যাদের কম্পিউটার বা ল্যাপটপের সুবিধা আছে এই কাজগুলো করবে। এরপরে দেখো বানান পরীক্ষণ এবং সংশোধন। এই কাজগুলো আমাদের প্রায় হয়, তাই না? ভুল বানান হচ্ছে, এটাকে আবার ঠিক করা হচ্ছে, এবং লেখার সময় দেখি আমাদের লাল কালি উঠছে, লেখার নিচে লাল লাল উঠছে। বাংলার ক্ষেত্রে সবগুলোতেই উঠে, কারণ কম্পিউটার এটা জানে না বাংলা সঠিকটা কি হবে, সেক্ষেত্রে আমরা এগুলোকে কি করে দিই, ইগনোর করে দিই, তখন দেখা যায় এই লাল দাগগুলো আর থাকে না। বানান পরীক্ষণ ও সংশোধন। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার একটি বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ। ডকুমেন্টের কোথাও কোনো বানান ভুল হলে তা পরীক্ষণ এবং সংশোধন করা যায়। এটা ইংরেজির ক্ষেত্রে। অনেক সময় ব্যাকরণগত ভুল হয়ে যায়, সেক্ষেত্রেও সেটা ঠিক করে দেওয়া যায়, এবং কতগুলো সাজেশনও তারা দিয়ে দেয় যে কি কি নিতে চাও, এটা নিতে চাও, এরকম নিতে চাও, সবকিছু মানে কম্পিউটার থেকেই দিয়ে দেয়। পরীক্ষণের ক্ষেত্রে নতুন শব্দ প্রোগ্রামের অভিধানে সংযোজন করা যায়। বানান পরীক্ষণের সময় ভুল শব্দ বের করে সম্ভাব্য কিছু সূত্র শব্দ উপস্থাপন করে, যাতে ব্যবহারকারী সঠিক শব্দটি বেছে নিতে পারে। এই সময় অভিধানের ডিফল্ট ভাষা নির্ধারণ করে দিতে হয়, কোন ভাষায় নিবা সেটা নির্ধারণ করে নিতে হয়। তা না হলে আপাত শুদ্ধ বানান ভুল দেখাতে পারে, মানে বানান যেটা ঠিক আছে সেটা খুব ভুল দেখাতে পারে। যেমন যদি কোনো ওয়ার্ড প্রসেসরের অভিধানে আমেরিকার ইংরেজি ভাষা নির্বাচন করা থাকে, তাহলে ডকুমেন্টে কালার শব্দটি লেখা হয় COLOUR, তাহলে তবে কি হবে, ভুল বানান হিসেবে শনাক্ত হবে। কারণটা কি? কারণ কালার বানানটি COLOUR বানানটি ব্রিটিশ ইংরেজিতে, আর আমেরিকান ইংরেজি অনুসারে এটি বানান কি আছে এখন, COLOR। তোমরা এটা জানো নিশ্চয়ই, সবাই কি জানো এই বানানটা যে চেঞ্জ হচ্ছে, এবং দুইটা বানানই কিন্তু অনেক সময় আমরা সঠিক হিসেবে কাউন্ট করি। জি মিস। তাহলে বলা হচ্ছে আমরা কিভাবে করবো, সেটাকে আগে ডিফল্ট করে দিতে হবে যে আমেরিকান অনুযায়ী নিব নাকি ব্রিটিশ অনুযায়ী নিব। এছাড়া বৈজ্ঞানিক নাম, বিশেষ ব্যক্তিবিশেষ, সংগঠন বা জায়গার নাম ইত্যাদিতে স্পেল চেকার ভুল হিসেবে চিহ্নিত করে। কারণ ব্যক্তির নাম সবসময় দেখবা, তোমার নিজের নামটা লিখবা, অবশ্যই ভুল একটা দেখাবে, কারণ সেটার অর্থ করতে পারে না। কোনো সংগঠনের নাম অনেক সময় অর্থবহ থাকে না, কোন একটা বাংলা দিয়ে থাকে, সেটাকে দেখবা ভুল দেখাবে। জায়গার নামের কোনো অর্থ হয় না, তখন দেখবে একটু ভুল দেখায়। এসব শব্দ ভুল না শুদ্ধ তা ব্যবহারকারীকেই নিশ্চিত করতে হবে। তখন ব্যবহারকারী নিজেই বুঝবে, তখন এগুলোকে ইগনোর অল করে দিলে দেখা যাবে যেগুলো তার লাল কালি দাগটা থাকছে না। এই পর্যন্ত তোমাদের দেয়া আছে ওয়ার্ড প্রসেসরের বিষয়। কথা বুঝতে পেরেছ? জি মিস। এরপরে আসো স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ। স্প্রেডশিট মানে হচ্ছে, স্প্রেড মানে ছড়ানো, আর শীট মানে তো পাতা, সবাই জানো। তাহলে অনেক বড় কিছু যখন আমরা যোগ বিয়োগ করি তখন একটা বড় শীটের মধ্যেই করা হয়। ক্লাস 8 যখন পড়েছো তোমরা, তখন স্প্রেডশিট সম্পর্কে সামান্য কিছু তোমরা ধারণা কিন্তু নিতে পেরেছি। এর বৈশিষ্ট্যের কথাগুলো কি তোমাদের মনে আছে? চলো দেখি এর স্প্রেডশিটের বৈশিষ্ট্যগুলো কি কি, স্প্রেডশিটটার বৈশিষ্ট্য কি কি আছে সেগুলো দেখি। এখান থেকে বৈশিষ্ট্যগুলো থেকেও কিন্তু তোমাদের অবজেক্টিভ আসে, অথবা তোমাদের ভাইবার সময় বলা হয় যে 5টা বলো, বৈশিষ্ট্য বলো। বুঝতে পেরেছ?
দেখো বিভিন্ন ধরনের সংখ্যা বা অক্ষরভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায় কিসে? স্প্রেডশিটে। যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক। কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয়। সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। অনেক বেশি উপাত্ত নিয়ে কিন্তু কাজ করা যায়। বিশেষ করে যখন কোনো কর্মচারীদের বেতন ভাতা এগুলো করা হয় তখন দেখা যায় তার এত পার্সেন্ট যোগ হবে, এত পার্সেন্ট বিয়োগ হবে, মানে তার দেখা যায় স্কেলটা এত, তার সাথে বাড়ি ভাড়া যোগ হবে এত পার্সেন্ট, আবার বাদ যাবে তার পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড থেকে বাদ যাবে এত। এই যে এগুলো সবকিছু হিসাব করা যায় স্প্রেডশিটে। সেই জন্য বলা হচ্ছে সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। বিভিন্ন ফাংশন সূত্র আকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়। বিভিন্ন ফাংশনকে তোমার যেমন সূত্র আছে সেরকম সূত্র আকারে করা যায়। তবে সূত্র যে কোনো সূত্র প্রয়োগ করার আগে প্রথম কাজটা হচ্ছে এখানে কাজ করার সময় অবশ্যই ইকুয়াল টু চিহ্নটা দিতে হয়। আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায়। মানে গ্রাফ চার্টের মাধ্যমে কিন্তু উপস্থাপন করা যায়। যেমন আমরা ক্রিকেট খেলার সময় দেখি না যে তারা চার্টের মাধ্যমে যে এই এত 20 রানের সময় 20 ওভারের সময় তাদের ছিল এরকম, আর প্লেয়ার বিপরীত প্লেয়ারদের অবস্থান হচ্ছে এরকম। এই যে গ্রাফের আকারে চার্টের আকারে দেখাচ্ছে, বুঝতে কি সুবিধা হয় না? জি মিস। আচ্ছা, এটাকে বলা হচ্ছে যে আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায় ইত্যাদি। তার মানে এখানে দেখো 6টা তোমাদের বৈশিষ্ট্য দিয়েছে। এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু হতে পারে। এক্সেল এর মানে এটাকে বলা হয় এক্সেল এর পেজটা হয় এরকম, ঠিক আছে? ছোট ছোট ঘর ঘর থাকে। এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। যেমন এটা হচ্ছে সক্রিয় সেল, দেখো এখানে একটা ইয়ে করা আছে, এটাকে বলা হচ্ছে সক্রিয়, আর বাকিগুলো কিন্তু নিষ্ক্রিয়। যেটাতে কাজ হয় সেটাকে বলা হয় সক্রিয় সেল, আর বাকিগুলো তখন থেকে নিষ্ক্রিয়। আচ্ছা, এবার দেখো স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি। স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা তালিকাবদ্ধভাবে ডাটা বিন্যাস, বিশ্লেষণ এবং সংরক্ষণে ব্যবহৃত হয়। তাহলে স্প্রেডশিট কি কি কারণে ব্যবহৃত হয়? এটা কি ধরনের সফটওয়্যার? স্প্রেডশিট একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা ডাটা বিন্যাস, বিশ্লেষণ এবং সংরক্ষণে ব্যবহৃত হয়। নিম্নে স্প্রেডশিটের কতিপয় ব্যবহার উল্লেখ করা হলো। একটা হচ্ছে দেখো শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণে। যেমন আমাদের প্রতিষ্ঠানে যখন ফলাফল বিশ্লেষণ করা হয়, দেখা হয় 2020 সালে কিরকম ফলাফল করেছে, 2021 সালে। এই যে বিশ্লেষণ করা হয় এটা কিন্তু স্প্রেডশিটের সাহায্যে খুব সহজেই হয়। এবং দেখবা তোমাদের ফলাফল বিশ্লেষণের সময় বলা হয় এবার পাশের হার এত পার্সেন্ট, বলে না? আচ্ছা, এবার আসো আয় ব্যয় হিসাবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আয় কত হয়েছে, ব্যয় কত হয়েছে, এক্ষেত্রে স্প্রেডশিট ব্যবহার করা হয়। বাজেট তৈরিতে যে কোনো প্রতিষ্ঠান বলো, যে কোনো বাসাতেও বলো, আমরা বাজেট তৈরির ক্ষেত্রে কিন্তু স্প্রেডশিট ব্যবহার করা হয়। এবং এই জুন মাস আসছে, জুন মাসে কিন্তু বাজেট তৈরির মাস, মানে দেশের একটা বাজেট তৈরি করা হয়। কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাবের ক্ষেত্রে স্প্রেডশিট ব্যবহার করা হয়। এয়ারলাইন্স রিজার্ভেশন, এয়ারলাইন্স মানে যে প্লেনে যে রিজার্ভেশন, যে কতগুলো সিট আছে, কতগুলো রিজার্ভ থাকবে, কিভাবে থাকবে, এটাকে বলা হচ্ছে এয়ারলাইন্স রিজার্ভেশন। আয়কর হিসাব এবং বিশ্লেষণে, নির্বাচনের ভোট গণনায়, আর খেলোয়াড়দের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়ন, ঠিক আছে, এক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আজকে আমি বলেছিলাম এই 60 পৃষ্ঠা পর্যন্তই পড়াবো, এই 60 পৃষ্ঠার মধ্যেই পড়ানো হয়েছে। এখানে তোমাদের কারো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে, সমস্যা আছে? নো মিস। নো মিস। কারো কোনো বুঝতে সমস্যা নাই, তাই না? আচ্ছা, এখান থেকে
প্রশ্ন দেখো, কিছু প্রশ্ন দিয়েছি আমি। জ্ঞানমূলক কিছু প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলোর দিকে তাকাও। ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হবে? আচ্ছা, এগুলো আমি 5টা তোমাদের লিখে দিয়েছি, এখান থেকে তোমরা আরো 10টা কিন্তু তৈরি করবে। বুঝতে পেরেছো আমার কথা? ওকে। আচ্ছা দেখো, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হবে? উত্তরটি দেখো, পেজ লেআউট। কোন ডকুমেন্টের লিগ্যাল সাইজ, লিগ্যাল মানে যে লম্বা টাইপের কাগজ কতগুলো আছে সেটাকে বলা হচ্ছে লিগ্যাল সাইজ। আর আমাদের খাতাগুলো সাধারণত থাকে লেটার সাইজ বা A4 সাইজে। বলা হচ্ছে কোন ডকুমেন্টের লিগ্যাল সাইজের পৃষ্ঠা ব্যবহার করতে চাইলে কোন ট্যাব ব্যবহার করতে হবে? এটার উত্তর কিন্তু ওই পেজ লেআউট ট্যাবই ব্যবহার করতে হবে। সারণী মানে টেবিল যোগ করার সঠিক পদ্ধতি হলো কোথায় যেতে হবে? ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে আবার ইনসার্ট টেবিলে যেতে হবে। সেখানে যে নির্ধারণ করতে হবে সারি কয়টা থাকবে, কলাম কয়টা থাকবে, রো কয়টা থাকবে, কলাম কয়টা থাকবে। আচ্ছা, এরপর দেখো হিডার এবং ফুটার কোথায় থাকে, মানে কোন ট্যাবে থাকে, সেটা বলা হচ্ছে ইনসার্ট ট্যাবে থাকে। পেজ নম্বর অপশনটি কোথায় থাকে? পেজ নম্বর অপশনটি হিডার এবং ফুটারে থাকে। তোমরা কি স্ক্রিনশট নিয়েছো? জি তোমরা কি মিস। স্ক্রিনশট নিতে পেরেছো? জি মিস। আচ্ছা, এখান থেকে বাকি আরো কয়টা করবা বলেছি? 10টা মিস। আরো 10টা করবো, তাহলে মোট 15টা হবে, কিন্তু আমার এগুলো বাদ দিয়ে বাকি 10টা তোমরা করবে। আজকে পরে কারো কোনো সমস্যা আছে? নো মিস। এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলে তোমরা আমার কথা, কারো মিস। কোনো সমস্যা নাই তো? বলো, মিস। শুনতে পাচ্ছি, বলো। মিস আমাদের শর্ট সিলেবাস দিয়েছে, এটা কি আপনি জানেন? কি দিয়েছে? শর্ট সিলেবাস। হ্যাঁ, শর্ট সিলেবাস আমিও শুনেছি। কি কি দিয়েছে একটু বলো তো। মিস আমাদের আইসিটি তে 5টা চ্যাপ্টারই দিয়েছে। মোট 6টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 5টা চ্যাপ্টার দিয়েছে, তাই তো? নাকি কোন চ্যাপ্টারটা বাদ দিয়েছে আমাকে বলো, জানো? মিস অধ্যায় 6 বাদ দিয়েছে। চ্যাপ্টার 6টা বাদ দিয়েছে নাকি 5 নাম্বারটা বাদ দিয়েছে? মিস 6 নাম্বারটা বাদ দিয়েছে। 6 6 নাম্বারটা নাম্বারটা বাদ দিয়েছে। আচ্ছা, তাহলে প্রথম 5টা, তাই না? জি মিস। তাহলে আমাদের আর একটা চ্যাপ্টার পড়া বাকি থাকছে, তাই না? জি মিস। জি মিস। এই 5 নাম্বার চ্যাপ্টার কিন্তু বেশ বড়। 5 নাম্বার চ্যাপ্টারটা দেখেছো তোমরা, একটু পরিমাণে কিন্তু বেশি আছে, অনেক বেশি। সবার সামনে যদি বই থাকে, বইটার দিকে তাকাও, দেখো মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স চ্যাপ্টারটা একটু বড়। আচ্ছা, আর কোন মানে আর 5 নাম্বার চ্যাপ্টারটা অনেক বড়। হ্যাঁ, 5 নাম্বার চ্যাপ্টারটা অনেক বড়। আচ্ছা, যাই হোক, দিক অসুবিধা নাই, আমাদের মনে হয় স্কুল খোলার পর আমরা 5 নাম্বার চ্যাপ্টারটা পড়ে শেষ করতে পারবো। আর তোমাদের যদি পরীক্ষাগুলো সঠিক সময়গুলোতে হয়, প্রি টেস্ট বা টেস্ট, তাহলে ভালো। মিস, বলো। মিস 5 নাম্বার চ্যাপ্টারটায় গ্রাফিক্স এর আগ পর্যন্ত দিয়েছে। ও, গ্রাফিক্সটা পুরাটা দেয়নি, মানে ওই চ্যাপ্টারটা আবার গ্রাফিক্স এর আগ পর্যন্ত মানে গ্রাফিক্স দিয়েছে। পর্যন্তই দিয়েছে আর কি, এর বেশি দেয়নি। ও, মানে পুরো অধ্যায়টাই তো দিয়েছে, তাই না? নাকি অধ্যায় কমিয়েছে এখানে? মানে অধ্যায় বলতে অধ্যায়ের যে কন্টেন্ট পুরাটাই আছে তো?
মিস আমাদের প্র্যাকটিক্যালও দিয়েছে প্র্যাকটিক্যালে কি কি 6টা। দিয়েছে? 6টা। জি আচ্ছা, মিস। আমি ইয়েটা ডাউনলোড করে নিব, ডাউনলোড করে নিয়ে দেখব। 6টার মধ্যে আমি যেটা তোমাদেরকে প্রথমে একটা দিয়েছিলাম ওইটা কি তোমাদের এর মধ্যে আছে? জি মিস। আচ্ছা, তোমরা একটা কাজ করতো, একটা ছবি তুলে আমার ইয়েতে পাঠিয়ে দাও তো, আমাদের গ্রুপে পাঠিয়ে দাও তো কি কি আছে আইসিটির। হ্যাঁ, ছবি পেয়েছি, তোমাদের এগুলো ছবিগুলো পেয়েছি। কে দিয়েছো? নাফিসা। নাফিসা দিয়েছো তাই না? জি মিস। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে। ঠিক আছে, প্র্যাকটিক্যালে যদি 6টা বিষয় থাকে আমরা 6টা বিষয় পড়বো। সেটা আমাকে ডাউনলোড করে দেখতে হবে, এত ছোট না, আমি কম্পিউটার ইয়েতে দেখাই যাচ্ছে না, খুব ছোট লেখা। তাহলে তোমাদের সায়েন্সের সাবজেক্ট গুলো তাই দিয়ে দিয়েছে তাই না? সায়েন্সের সাবজেক্ট গুলোর প্র্যাকটিক্যাল কি কি হবে সেগুলো দিয়ে দিয়েছে। জি মিস। লিঙ্কটা সহ দিয়ে দিয়েছো, গুড, ভালো। তো ঠিক আছে মেয়েরা, ভালো থাকো। আর আমরা প্র্যাকটিক্যালের যেগুলো বিষয়টা আছে তাহলে আমরা এগুলো শুরু করে দেই। স্কুল খোলার জন্য অপেক্ষা না করে আমরা কাজ যদি শুরু করে দিই, আমাদের তো কাজগুলো করতেই হবে। এবং আমরা মনে করছি যে তোমাদের হয়তো পরীক্ষাটা, এসএসসি পরীক্ষাটা আগামী 2022 সালে তোমাদের পরীক্ষা দেওয়ার কথা তাই না? জি মিস। তাহলে তোমাদের পরীক্ষাটা সম্ভবত সময় মতো হলে তোমাদের কিন্তু আর রেহাই নাই, মানে করতেই হবে, আর কোনো তোমাদের উপায় নেই। তাহলে প্র্যাকটিক্যালের কাজগুলো আমরা শুরু করে দেই, আর পড়াশোনা যেগুলো আছে সেগুলো আমরা করে ফেলি। ঠিক আছে, আমি মনে করি যে তোমাদের হাতে এসএসসিটা সময় মতোই হবে। এবারকারটা যেহেতু দেরি হচ্ছে, তোমাদেরটা আর দেরি করবে না, এই কারণে কিন্তু তোমাদের এগুলো আগে দিয়ে দিয়েছে, এবং তোমাদের সব সাবজেক্টে কিছু কিছু করে কমিয়েছে তাই না? জি মিস। মিস। সায়েন্সের ব্যবহারিক গুলো কি তোমাদের দিয়ে দিয়েছে? জি মিস। হ্যাঁ, সায়েন্সের ব্যবহারিক গুলো তাহলে দিয়ে দিয়েছে তাই না? তাহলে এগুলো কাজগুলো আমরা শুরু করে দেই। তো ঠিক আছে, আজকের জি ক্লাস এই মিস। পর্যন্তই থাকুক। ওকে মিস। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরা আশা করতে থাকি 13 তারিখে আমরা একসাথে স্কুলে হচ্ছি, একত্র হচ্ছি।
ওকে, ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আসসালামু মিস। আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।